আসসালামু আলাইকুম আমার ছোট ভাই বোনেরা। 2025 সালের মেডিকেল অ্যাডমিশন অ্যাসপিরেন্ট ছোট্ট ভাই বোনেরা, যারা এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাও, তাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কাঙ্ক্ষিত সার্কুলার কিন্তু চলে এসেছে। তো আজকের যে এই সার্কুলারটা আমরা ব্যাখ্যা করব, এবং অনেক বড় লাইভ করব না, তোমাকে তোমার পড়ালেখার অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে লাইভটা দেখতে হবে না। আমি 30 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তোমাদের জন্য ইনশাআল্লাহ আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখো, আজকে সার্কুলার জারি হওয়ার কথা, এবং আজকে তারিখ 10/11/2025 সার্কুলার জারি হয়ে গেছে। সার্কুলারটা কোথায় পাওয়া যাবে? ডিজিএমইর ওয়েবসাইটে সার্কুলার পাওয়া যাবে। ভাইয়া, আমি সার্কুলারটা নিজে দেখতে চাই। তুমি যদি সার্কুলারটা নিজে দেখতে চাও, তাহলে তুমি জাস্ট এমবিবিএস সার্কুলার এইটা লিখে গুগল করো। এইটা লিখে গুগল করলে তোমার চোখের সামনে সার্কুলার চলে আসবে, ঠিক আছে? এমবিবিএস অ্যাডমিশন সার্কুলার। তবে খুঁজে পেতে একটু কষ্ট করতে হতে পারে, অনেক সময় শুরুতে এটা পাওয়া যাচ্ছে না। তো সবাই যখন তোমরা এমবিবিএস অ্যাডমিশন সার্কুলার সবাই যখন তোমরা সার্চ দিবা, সার্কুলারটা সবাই পেয়ে যাবা। তো এই সার্কুলার চলে এসেছে, এবং এই সার্কুলারে বেশ কিছু ছোট ছোট পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো তোমাদেরকে বলে দেওয়া, এবং যেহেতু তোমরা বেশিরভাগ এইচএসসি 25 ব্যাচের বাচ্চা কাচ্চারা প্রথমবারের মতো একটা পাবলিক পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে যাচ্ছ, সেই জন্য কিছু জিনিস জেনে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই যে মূলত এই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে, এই ওয়েবসাইটে যে dgmetelitop.com.bd, এইটাতে গিয়ে কালকে আমাদের সব কাজগুলো করতে হবে। আর অ্যাডমিশনের সার্কুলার চলে এসেছে হলো এই ডিজিএমই এর ওয়েবসাইটে। তো এটা কালকে থেকে শুরু হচ্ছে সার্কুলারটা। ওই যে বললাম, সার্কুলারটা প্রথম দিকে একটু খুঁজে পেতে বেশ কষ্টই হচ্ছে। আমি মোটামুটি কষ্ট করে এটাকে খুঁজে বের করলাম। খুঁজে বের করে এখন তোমাদেরকে প্রসেসটা বুঝিয়ে বলবো। সো দিস ইজ দ্য সার্কুলার। এটা পাবলিশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে। মানে তোমরা একবার দেখে নাও যে এই মূল পরীক্ষাটা কন্ডাক্ট করবে কারা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষাটাকে কন্ডাক্ট করবে, ঠিক আছে? এবং আমরা এই সার্কুলারে কি কি পরিবর্তন এসেছে, কবে থেকে আবেদন শুরু করতে হবে, সেই জিনিসগুলোতে আমরা আগে ফোকাস করব। দেন আমরা খুচরা বিষয়গুলো আলোচনা করব। প্রথম কথা দেখো, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একদম কথাগুলো নিচে সামারি আকারে দেওয়া আছে। কি সামারি আকারে কথা? ভর্তি পরীক্ষা কবে? ডেটটা ফাইনাল হয়ে গেল 12/12/2025। 12ই ডিসেম্বর তুমি পরীক্ষা দিবা, শুক্রবার সকাল 10টা থেকে 11টা 15 মিনিট সময় বাড়ানো হয়েছে। আমি নিশ্চিত যে এটা শিক্ষার্থীদের ভালোর জন্যই করা হয়েছে। তুমি কিছুটা সময় পেলা, কারণ দেখা যায় যে 5 মিনিট নানাবিধ কাজে ব্যয় হয়ে যায়। ওই যে রোল পূরণ করা, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করা, খাতা ওএমআর ছেঁড়া, তো সেটার জন্য মোটামুটি আমরা 10 মিনিট সময় এক্সট্রা পাচ্ছি। 1 ঘন্টা 10 মিনিট তুমি প্রপার পরীক্ষার টাইম ধরতে পারো, ঠিক আছে? আবেদন শুরু করতে পারবা কবে? অনলাইনে আবেদন শুরুর তারিখ আগামীকালকে 11/11/2025 মঙ্গলবার। আজকে সোমবার, এখন রাত 9:30 বাজে। কালকে সকাল 10টা থেকে আবেদন শুরু হচ্ছে। আমি তোমাদেরকে বলবো, আবেদন শুরু হচ্ছে কালকে এবং আবেদন শেষ হচ্ছে 10 দিন ব্যাপী আবেদন চলবে, শুক্রবার বেলা রাত 11টা 59 পর্যন্ত। তাহলে 21/11/2025 আমি তোমাদেরকে যেটা বলবো, যদিও 10 দিন সময় আছে, কিন্তু আবেদনটা তাড়াতাড়ি করে ফেলাই ভালো। আগামীকালকের মধ্যেই সবাই আবেদনটা করে ফেলার চেষ্টা করো, কাল পরশুর মধ্যেই যাতে সবাই আবেদনটা করে ফেলো। আমি তোমাদের যারা আমার সাথে এই ভিডিওটা দেখছো, যারা এটার সাথে যুক্ত, আমি সবাইকে বলবো দ্রুততা, দ্য সুনার দ্য বেটার, তুমি আবেদনটা করে ফেলো। এবং তুমি টাকা জমা দিতে পারবা লাস্ট কবে? আবেদন করতে কত টাকা লাগবে? আবেদন করতে লাগবে 1000 টাকা। সেই টাকাটা জমা দিতে পারবা কবে? 22 তারিখ পর্যন্ত, মানে আরো একদিন পরে। কিন্তু তুমি যেদিন আবেদন করবা সেই দিনই টাকা জমা দিয়ে দিবা, না হলে দেখা যাবে যে অনেক সময় গ্যাঞ্জাম হয়, কোনো কারণে যদি টাকাটা না যায় তাহলে বিপদ। তো আমাদের আগামীকালকের দিন, আগামীকাল মঙ্গলবার শুভ দিন, কালকে অনলাইন আবেদনের দিন। কালকেই তোমরা আবেদন করবা, টাকা জমা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে কালকে সকাল থেকে আবেদন শুরু করা যাচ্ছে। কোথায় কি পরিবর্তন আসে সেটা বলবো, তার আগে দেখো এখানে আরো দুটো সুন্দর সুন্দর ছবি, ছোট ছোট কথা বলা আছে। প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ। কবে থেকে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা, কত তারিখ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে? আবেদন করা মাত্রই কিন্তু প্রবেশপত্র পাবা না। প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড জেনারেট হবে 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত।
পরীক্ষার 3 দিন আগ পর্যন্ত তুমি ডাউনলোড করতে পারবা। তাহলে 7 তারিখ থেকে 9 তারিখ, 7, 8, 9 এই 3 দিনের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। রঙিন প্রিন্ট করতে হবে, শব্দটার দিকে তাকাও, রঙিন প্রিন্ট, সাদা কালো প্রিন্ট করে নিয়ে যাবা না, অবশ্যই রঙিন প্রিন্ট নিয়ে যাবা। এইটা নিয়ে কিন্তু গ্যাঞ্জাম লাগে। পরীক্ষার হলে তুমি বললা যে ম্যাডাম আমি সাদা কালো প্রিন্ট নিয়ে আসছি, তখন চাইলেই সেই শিক্ষক, চাইলেই সেই ইনভিজিলেটর তোমার সাথে গ্যাঞ্জাম করতে পারে। এটা কিন্তু অবশ্যই 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 করতে পারে। অবশ্যই ভবিষ্যতে যে অ্যাডমিট কার্ডটা পাবা আগামী মাসে 7 তারিখ বা 9 তারিখ, অবশ্যই সেটাকে রঙিন প্রিন্ট করাবা। কণ্ঠ একটু বসে গেছে, সারাদিনে 3-4টা ক্লাস নিয়ে কণ্ঠ একদম বসে গেল। ঠিক আছে, ফাইন। এবার আমরা তাহলে এইগুলো হলো তোমার জন্য, এই কয়েকটা হলো তোমার জন্য কথা। আর এখানে সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্র প্রধান কর্তৃক হাজিরা শীট, এইটা তো তুমি করবা না, কারণ তুমি তো পরীক্ষা নিচ্ছ না। তাহলে মূল কথাগুলো আমরা, মূল ফান্ডাগুলো আলোচনা করে ফেললাম। ভর্তি পরীক্ষার কার্যক্রম কবে নাগাদ কি, আচ্ছা ঠিক আছে। এখন এই সার্কুলারে কোনো কিছু পরিবর্তন হলো কিনা, বড় কোনো পরিবর্তন হলো কিনা? হ্যাঁ, 3টা বা 4টা বড় পরিবর্তন এসেছে, যেই পরিবর্তনগুলো আমরা সবাই হয়তোবা গত 15-20 দিনে সবাই জেনে ফেলেছি। কি কি পরিবর্তন এসেছে? 1 নাম্বার পরিবর্তন, কারা আবেদন করতে পারবে। এতদিন পর্যন্ত এসএসসি এইচএসসি মিলিয়ে জিপিএ 9 আবেদন করতে পারতো, কিন্তু এখন জিপিএ 8.5 হলেই আবেদন করতে পারবে। ঠিক আছে, অনেকেই পরীক্ষা দিতে পারলো আর কি, বাট এটা থেকে খুব বেশি পরিবর্তন হবে না। বায়োলজিতে আগে কমপক্ষে 4 পয়েন্ট পেতে হতো, এই জায়গায় দেখো তাহলে জিপিএ 8.5 এবং কোনোটাতেই 4 পয়েন্টের কম থাকলে আবেদনপত্র বিবেচিত হবে না। অর্থাৎ তুমি একটাতে জিপিএ 5 পেলা, একটাতে 3.50 পেলা, তাহলে কিন্তু আবার বিবেচনা করবে না এইটা। বাট এই আলোচনাগুলো আসলে খুব যে গুরুত্বপূর্ণ তা না। যারা আমরা পরীক্ষা দিচ্ছি সবারই আমাদের পয়েন্ট মোটামুটি 9.5 উপরে আছে, আমি এটুকুই ধরে নিচ্ছি। যারা 9.5 নিচে পয়েন্ট নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা আসলেই অসাধারণ, তোমরা আসলে অসাধারণ সাহসী। এই সাহসটা না করলেই ভালো হয়, ভার্সিটির জন্য চেষ্টা করলেই ভালো হয়। ঠিক আছে। আর যারা পশ্চাৎপদ জনগোষ্ঠী, যেমন আমাদের দেশের উপজাতি এবং পার্বত্য জেলার অউপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এইটা আরো কিছুটা শিথিল করা হয়েছে। এইটা অবশ্যই 2টা মিলিয়ে জিপিএ 8, বাট ফাইন, তারা এটা সবাই জানে, যারা উপজাতি তারা জিপিএ 8 হলেই আবেদন করতে পারবে। এখন আরেকটা ছোট্ট পরিবর্তন হয়েছে, বায়োলজিতে আগে এ পেতে হতো, বায়োলজিতে এখন 3.5 পেলেও হচ্ছে। এটা এবছরের রেজাল্ট খারাপ দেখে হয়তো বা করেছে, আগামী বছর সার্কুলারে চেঞ্জ আসতে পারে। বাট আবারও বলছি, এইগুলা কি খুব কাজের পরিবর্তন? এইগুলা খুব একটা কাজের পরিবর্তন না। কাজের পরিবর্তন কোনটা? দেখো সিলেবাস দিয়ে দিয়েছে, ভালো করে তাকাও। বলা হয়েছে লিখিত পরীক্ষায় 100টি প্রশ্নের। তোমরা ভাববা এই লিখিত পরীক্ষা মানে কি? এই লিখিত পরীক্ষা মানেই এমসিকিউ পরীক্ষা। আকাশ থেকে আবার এটা পড়ো না, লিখিত পরীক্ষা মানে কিন্তু এমসিকিউ। আকাশ থেকে হঠাৎ করে পড়ো না যে ভাই আমাদের সময় লিখিত দেওয়া আছে কিনা। এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী, থ্যাংক ইউ সো মাচ। এই সকল ভংচং লাইন এরা যে কেন বলে আমি জানি না, তার মানে কি শর্ট সিলেবাস কিনা? উত্তর হলো নো, না। এইটা যতই এইচএসসি সিলেবাস বলা থাকুক, ভাই মাফ করে দেন, অবশ্যই ফুল সিলেবাসই পড়তে হবে, কোনোভাবেই শর্ট সিলেবাস না। এতদিন ধরে যা পড়ে এসেছো তাই, ঠিক আছে। এখানে এইচএসসি সমমান সিলেবাস অনুযায়ী এই কথা যাই বলুক, পড়তে হবে ফুল সিলেবাস, কোনো গ্যারান্টি নাই। নো মানে না, কোনো গ্যারান্টি নাই, নো মানে না। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তাহলে 1 মার্ক করে ক্যারি করবে, ভুল গেলে 0.25 কাটা। পরিবর্তন কি? জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 15, 5 মার্ক কমে গেল। ইংরেজি 15 আগের মতোই, 5 মার্ক বেড়ে গেল কোন জায়গায়? দেখো সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলী 15। কয়েকটা বিষয় পরিবর্তনযোগ্য, ভালো করে তাকাও। অতীতের সার্কুলারগুলোতে সাধারণ জ্ঞানের জায়গায় বলা থাকতো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি। এইবার এই ধরনের কোনো কিছু বলা নাই, এইবার বলা হয়েছে সাধারণ জ্ঞান। পৃথিবীতে যত রকম সাধারণ জ্ঞান হতে পারে সবই, আমরা তো মেডিকেল ব্যাচে সবই পড়েছি। আমরা বাংলাদেশ বিষয়াবলীও পড়েছি, আমরা আন্তর্জাতিক বিষয়াবলীও পড়েছি। তাহলে সাধারণ জ্ঞান সব পড়তে হবে, এটা নিয়ে কনফিউশনের কোনো সুযোগ নাই। সাথে মানবিক গুণাবলী ও প্রবণতা। তো প্রবণতা বলতে এক্স্যাক্ট মানবিক গুণাবলী, এবং এখানে ওই যে কিছুটা আইকিউ টাইপের প্রশ্ন সম্ভবত অ্যাড করতে পারে,
5 মার্কের। এখন সব মিলায় 15 মার্ক। কয়টা সাধারণ জ্ঞান হবে, কয়টা মানবিক গুণাবলী হবে বলা খুব টাফ। তারপর আমরা ধরে নিতে পারি 5টা মানবিক গুণাবলী ও প্রবণতার প্রশ্ন থাকতে পারে। তো সার্কুলারে বড় পরিবর্তন কোনটা? এইটাই বড় পরিবর্তন, যে এই যে এটা এস্টাবলিশড হয়ে গেল, তাই না? যদিও এটা আমরা গত 10 দিন ধরেই জানি। আচ্ছা, তো বাকি কথাগুলো আমরা সবাই জানি যে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে। সময় 1 ঘন্টা 15 মিনিট, একটু বাড়ানো হলো। পাস নম্বর 40, এটাতে কোনো পরিবর্তন আসেনি। এবং তুমি যদি পাস না করো তাহলে কিন্তু তুমি বাংলাদেশের এমবিবিএস করতে পারবা না। তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কিন্তু, বেসরকারি মেডিকেল কলেজেও কিন্তু ভর্তি হতে পারবা না। ওকে, তাহলে এইটা পরিবর্তন। আর একটা বড় পরিবর্তন হয়ে গেছে, সেই পরিবর্তনটাও তোমরা অলরেডি ফেসবুকের মাধ্যমে জানো, আমরাও হয়তো আলোচনা করেছি, কিন্তু সেটা এস্টাবলিশড হয়ে গেল। সেটা হলো, মানে এইটা লজিকটা আমি আসলে বুঝে উঠতে পারিনি, যেখানে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে সেখানে যেটা করা হয়েছে গত বছরে কি ছিল, এসএসসির জিপিএ কে 5 দিয়ে গুণ করা হবে, এইচএসসির জিপিএ কেও 5 দিয়ে গুণ করা হবে, বা 10 দিয়ে গুণ করা হবে, এইচএসসি জিপিএ কেও 10 দিয়ে গুণ করা হবে। তাহলে কেউ যদি জিপিএ 5 পেয়ে থাকে এসএসসি তে তাহলে তার 50, কেউ যদি এখানে জিপিএ 5 পেয়ে থাকে তাহলে তারও 50। এটা ছিল গত বছর, জিপিএ গুলাকে এইটা দিয়ে গুণ করা হতো। কিন্তু আমি জানি না এইবার যে নতুন সার্কুলার এইটার আসলে কারণ কি, মানে এটা কোন লজিকে এটা করা হলো, আমি আসলে লজিকটা এখনো ধরতে পারিনি। আসলে কি কোন লজিকে কি হয় বলা খুব টাফ। এবার যেটা পরিবর্তন, এসএসসির জিপিএ কে 8 দ্বারা গুণ করা হবে। তার মানে যদি কেউ জিপিএ 5 পেয়ে থাকে তাহলে তার মার্ক হবে 50 40। আর এইচএসসির জিপিএ কে 12 দিয়ে গুণ করা হবে। তাহলে এইচএসসির জিপিএ কে তুমি 12 দিয়ে গুণ করলা, 5 12 60, 5 12 60। তো তাকিয়ে দেখো এই যে পরিবর্তন, এটা আসলে যাদের এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে এটাকে বলে মরার উপরে খাড়ার ঘা। মানে এমনি তো এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, সেইখানে আমার অলরেডি মার্ক কাটা যাচ্ছে, এখন সেটা 12 দিয়ে গুণ হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ধরো যেই বাচ্চাটা 4.6 পেয়েছে, এইচএসসি তে 4.6 পেয়েছে, আর এসএসসি তে যে অলরেডি জিপিএ 5 পেয়েছে, ধরো এইরকম একটা বাচ্চা, তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে। তো যদি আগের নিয়মটা থাকতো, তার কয় মার্ক কাটা যেত? তার কাটা যেত 4 মার্ক, তার 4 মার্ক কাটা যেত। এখন কয় মার্ক কাটা যাবে? তাহলে দেখো তো, এখন 0.4 গুণন 12, 4 12 48, 4.8 মার্ক। একটা জিনিস একটু খেয়াল করো, তার কিন্তু মার্ক কাটার পরিমাণটা বেড়ে গেল, ঠিক আছে বাড়লো, কিন্তু যেই বাচ্চাটা ধরো 4 মার্ক কাভার করতে পারবে সে আসলে 4.8ও কাভার করতে পারবে। যদি তুমি 4.8 কাভার করতে না পারো পরীক্ষা দিয়ে, তাহলে এই 4 মার্ক কাভার করাও তোমার পক্ষে সম্ভব না। ধরো যার মার্ক হলো 4. এইচএসসি তে যে 4.9 পেয়েছো, 4.9 এইচএসসি তে যে 4.9 পেয়েছো, তার কয় মার্ক কাটা যেত? তার কাটা যেত 1 মার্ক। তার আগে অনুসারে কয় মার্ক কাটা যেত? 1 মার্ক। এখন কত কাটা যাবে? 1.2 মার্ক। দেখো তো পার্থক্যটা কি খুব বেশি? নিঃসন্দেহে ভর্তি পরীক্ষার, মেডিকেল ভর্তি পরীক্ষায় 0.25 মার্ক, 0.2 মার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যে 1 মার্ক কাভার করতে পারবে পরীক্ষা দিয়ে সে নিঃসন্দেহে 1.2 মার্কও কাভার করতে পারবে। তো এই সিদ্ধান্তের ফলে নিঃসন্দেহে যাদের রেজাল্ট এই জিপিএ 5 আসেনি তাদের জন্য এটা অবশ্যই খারাপ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, তাদের এটা 100% খারাপ হয়েছে। কিন্তু এখন এটা নিয়ে কান্না করে কি হবে, এবং এগুলো আসলে সিদ্ধান্ত যে কি বুঝে নেওয়া হয় সত্যি কথা আমি আসলে জানি না। তবে স্যাররা হয়তোবা বিবেচনা করেছেন যে এইচএসসি পরীক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, এরকম কিছু হয়তোবা বিবেচনা করেছেন। তো আগে যাদের 1 মার্ক কাটা যেত এখন তাদের 1.2 কাটা যাবে, যাদের 2 কাটা যেত তাদের কাটা যাবে 2.4, যাদের 3 কাটা যেত তাদের কাটা যাবে 3.6, যাদের 4 কাটা যেত তাদের কাটা যাবে 4.8, যাদের 5 কাটা যেত তাদের কাটা যাবে 6 মার্ক। তো আগে কত কাটা যেত, বর্তমানে কত কাটা যাবে, 25 সেশনে তাদের মার্ক কত কাটা যাবে, 24 সেশনে তাদের মার্ক কত কাটা যেত। তো দেখো মার্ক কাটার পরিমাণটা কিছুটা বাড়লো। এখন যাই ঘটুক, এখন তুমি তো এই পথে আসলে নেমে পড়েছো, এখান থেকে আর কামব্যাক করার সুযোগ নাই, মানে এখানে আর পিছু হাঁটার সুযোগ নাই। তো যে 3 মার্ক কভার করতে পারবে সে 3.6ও পারবে, যে 4 কভার করতে পারবে, এইটা ধরেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তো এটা একটা খারাপ সিদ্ধান্ত বলে আমি ধরে নিচ্ছি পরীক্ষার্থীদের পার্সপেক্টিভে, কিন্তু যারা জিপিএ 5 পেয়েছে তাদের রেজাল্টে কোনো পরিবর্তন
হবে না, তারা তো দেখতেই পাচ্ছে তাদের দুটা মিলায় 100। ঠিক আছে, তাহলে এইটাই হলো হিসাব, এটারই কথা এই জায়গাতে বলা হয়েছে। আর যারা ও লেভেল এ লেভেল তাদের ও লেভেল যারা ও লেভেল পরীক্ষা দিয়েছে বা এ লেভেল পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার জিপিএ নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে, তাদেরকে ওই যে একটা আলাদা গ্রেডিং সিস্টেম করে তাদের মার্কটা সাবমিট করতে হয়। তো ওই হিসাবে আমরা গেলাম না, কারণ খুব কম স্টুডেন্টই ও লেভেল এ লেভেল করে মেডিকেল পরীক্ষা দিতে আসে। আমি ধরে নিচ্ছি আজকে যে অডিয়েন্স তারা আমরা সবাই এইচএসসি বা দাখিল এই সিস্টেমেই আমরা পড়ালেখা করি। ঠিক আছে, আচ্ছা তো ফাইন, তাহলে এটা একটা বড় পরিবর্তন, এই বড় পরিবর্তন এস্টাবলিশড হয়ে গেল। আরেকটা এই জায়গায় কোনো পরিবর্তন আসেনি, সেকেন্ড টাইমার যারা, অর্থাৎ যারা এইচএসসি 24, যারা এইচএসসি 25-এ ভর্তি পরীক্ষা দিবা তাদেরটা একটু খেয়াল করো। সেকেন্ড টাইমাররা তুমি তাকিয়ে দেখো, সেকেন্ড টাইমাররা এই যে সর্বমোট 3 নাম্বার তাদের কাটা যাবে, এটাতে কোনো পরিবর্তন নাই। আর কেউ যদি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে ভর্তি থাকো বা ডেন্টাল ইউনিটে ভর্তি থাকো, মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিট এই 3 জায়গার এক জায়গায় যদি ভর্তি থাকো তার কাটা যাবে 5 মার্ক। তো এই মার্কটা তার কেটে ফেলা হবে। এগুলো আমরা সব আগে থেকেই জানতাম, এই তথ্যগুলোর কোনোটাই নতুন তথ্য না, এগুলো সবই পুরাতন তথ্য, এই তথ্যগুলো আমরা বারবার করে জানি, জাস্ট এখন ইস্টাবলিশড হয়ে গেল। আচ্ছা, এখন এই ভর্তি ফর্ম টর্ম কোথায় পাবো, কিভাবে আবেদন করব, এটা নিয়েই মূল কথা। কালকে সকাল 10টা থেকে আবেদন শুরু করতে হবে। কিভাবে আবেদন করবা এইগুলা এখানে সব বলা আছে। তো ফাইন, কিভাবে আবেদন করব সেগুলাতে আমরা 1 বাই 1 যাব। রেডি, তাহলে অনলাইন আবেদন পূরণের নিয়মাবলী। আচ্ছা, এবছর কতগুলা সিটের জন্য পরীক্ষা হচ্ছে, সিট সংখ্যা একটু কমে গেছে। দেখো এই বছর তুমি তাকায় দেখো মেডিকেল কলেজের সিট সংখ্যা 5100। ঠিক আছে, 5100 সিট সংখ্যা, ওই 200-300 যা চান্স হবার হবে, তারপরে কিছু বাচ্চা কাচ্চা মন খারাপ হবে, যার সিট হবে, যার যে 5152তম হবে, যে 5300তম হবে, ওর একটু মন খারাপ হবে, কারণ বেশ কিছু সিট কমিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু মেডিকেল কলেজে। তো এখানে সবগুলো মেডিকেল কলেজের নাম দেওয়া আছে। দেখো ঢাকা মেডিকেল কলেজে তুমি চান্স পেতে পারো, তুমি যদি মেধা তালিকায় 225 জনের মধ্যে থাকো। তাহলে ঢাকা মেডিকেলের সিট কয়টা? 225টা। এটাই মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছিল যে ঢাকা মেডিকেল কত সালে হয়, 1946। কেউ যদি সার্কুলারটাও পড়ে ঠিক মতো, সে কিন্তু এখান থেকে একটা উত্তর করে ফেলতে পারবে। আচ্ছা, তাহলে এইটাকে সিরিয়ালে 1 নম্বরে রাখা হয়েছে, কিন্তু এইখানে যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা কিন্তু তোমার পছন্দ অনুসারে নাও হতে পারে। হ্যাঁ, এখানকার সিরিয়ালটা কিন্তু তোমার পছন্দ অনুসারে নাও হতে পারে। এইখানে যে সিরিয়ালটা করা হয়েছে ভাইয়া, এইখানে কিসের ভিত্তিতে সিরিয়াল করা হয়েছে? এইখানে এই যে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, এইটার ভিত্তিতে সবার আগে বাংলাদেশের সর্বপ্রথম মেডিকেল কলেজ কোনটা? ঢাকা মেডিকেল। তারপরে কোনটা হয়? এই যে দেখো, তারপরে এইভাবে মোটামুটি বেশিরভাগ এইভাবেই সিরিয়ালটা, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যাচ্ছে। সিরিয়ালটা সবচেয়ে নতুন মেডিকেল কলেজ এই যে সুনামগঞ্জ মেডিকেল কলেজে 75টা সিট। তো এই সিরিয়ালটাই যে তোমার আসলে তোমার জন্য প্রযোজ্য, ব্যাপারটা তা না। সিরিয়াল কি দিবা সেটা আমরা বলে দিব। ঠিক আছে, সিরিয়ালটা কিভাবে দিবা সেটা আমরা দেখিয়ে দিব। ওয়েট ফর আ সেকেন্ড। হ্যাঁ, তাহলে সিরিয়ালটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইন, এখন তো এবছর তাহলে মেডিকেলের সিট কয়টা? 5100টা। এই বছরে ডেন্টালের সিট কয়টা? এই বছরে ডেন্টালের সিট হলো 545টা। তো সব মিলিয়ে তোমার মেধা তালিকায় তোমার পজিশন যদি 5600, তোমার মেধা তালিকায় তোমার পজিশন যদি 5645-এর মধ্যে থাকে, তাহলে তুমি সরাসরি চান্স পেয়ে গেলা। তারপরে অনেক সময় দেখা যায় যারা 6000তম এর মধ্যে থাকে তাদেরও ভর্তি হওয়ার সুযোগ হতে পারে, কারণ ওই যে অনেকেই 2 জায়গাতেই চান্স পায়, পেছনের মেডিকেলে চান্স পেলে অনেকে ভর্তি হয় না, তো ফলে সামনের দিকে এভাবে আসতে থাকে। বাট সেটা ওই রিস্কে যাওয়া দরকার নেই, আমাদের লক্ষ্য থাকবে এই 5645-এর ভিতরে ঢুকে যাওয়া। দ্যাট উড বি আওয়ার টার্গেট। এটাই হবে আমাদের টার্গেট। ঠিক আছে, ওকে ফাইন। এইবার এখানে
কোটার কোটার কথা বলা আছে। এখানে দেখো এই যে কোটার কথা বলা, সংরক্ষিত আসন কাদের জন্য? তো পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 1 ভাগ সংরক্ষিত আসন থাকবে। রাঙামাটি মেডিকেল কলেজের শতকরা 25টি আসন এই সংখ্যার অন্তর্ভুক্ত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার উপজাতীয় এবং অউপজাতীয় প্রার্থীগণ এবং পার্বত্য জেলা ব্যতীত অন্য উপজাতি যারা আছে তারা এই সংরক্ষ আসনের জন্য বিবেচিত হবে। ঠিক আছে, অবশ্যই এই আবেদনকারী যারা এই পদে এইটাতে আবেদন করবে তাদের কিন্তু এই যে উপজাতীয় সনদ আছে একটা, সেই সনদটা কিন্তু জেলা প্রশাসকের সনদ নম্বর, অনলাইন আবেদনপত্র এগুলা দিয়েই কিন্তু এন্ট্রি করতে হবে। তো যারা এটা করে সবাই তারা জানে। আমি ধরে নিচ্ছি যে আজকের বেশিরভাগ অডিয়েন্স, 99% অডিয়েন্স এটার আওতার বাইরে, তো এটা নিয়ে আমরা লাগলে পরে কথা বলবো। ঠিক আছে, যদি কেউ এই কোটাটা দেখাতে চায়, এই কোটায় আবেদন, যদি কেউ এই কোটার আবেদন দেখাতে চায় তাহলে এই কোটার আবেদনটা অবশ্যই ভর্তির সময় দেখাতে হবে, নাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে, মানে সে যে এই কোটার যোগ্য। ওকে ফাইন, এখন মূল কাজ, এখন মেইন কাজ কালকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মেইন থিং। কালকে আবেদন করতে হবে, কালকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আমি তোমাকে বলবো তুমি নিজেও আবেদন করতে পারো, নিজেও যারা একটু টেক স্যাভি আছো তারা নিজেও আবেদন করতে পারো। আর নিজের উপরে একটা আত্মবিশ্বাস কম তাহলে তারা দোকান থেকে আবেদন করতে পারো। নিজে আবেদন করলে তোমার সব মিলায় খরচ 1000 টাকাই হবে, আর দোকান থেকে আবেদন করলে দোকান হয়তো আবেদন করার জন্য 100-200 টাকা বেশি চার্জ নিবে, এটা তার লাভ। তো দোকান আবেদন করলে ওই 1000 টাকার সাথে তোমাকে একটু চার্জ দিতে হবে। আমি দোকান থেকে আবেদন করেছিলাম, তোমার আশেপাশে যদি কম্পিউটারের দোকান থাকে কালকে সেগুলোতে দেখবা যে প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে। আবেদনটা কিভাবে করবা, কোন ওয়েবসাইটে, দেখো কোন ওয়েবসাইটে গিয়ে তুমি আবেদন করতে পারবা এগুলো সবই বলা আছে। তাকায় দেখো, অনলাইনে আবেদন দাখিল করার পূর্বে নির্দেশাবলী ভালোভাবে পড়ে বুঝে সতর্কতার সাথে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ভর্তি ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করতে হবে। একজন প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবে, এটাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কথা। ভুল করলে কিন্তু একটু গ্যাঞ্জাম আছে। ঠিক আছে, দেখো অনলাইন আবেদনে প্রার্থীকে যে কোনো একটি অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে। এটা কি জিনিস সামনে আসবে। আবেদন ফি জমা দানের পর অ্যাপ্লিকেশন টাইপ পরিবর্তন করা যাবে না, তবে আবেদনকারী প্রয়োজনে 2 বার তার মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। তুমি চাইলে এই যে তোমার চয়েস লিস্ট 2 বার পরিবর্তন করতে পারবা। এক্ষেত্রে কলেজ পছন্দক্রম পরিবর্তনের জন্য অনলাইন আবেদনের হোম পেজের চয়েস রেকর্ডার অপশন রয়েছে। তো আমরা দেখাবো কোথায়, যদিও পুরোপুরি দেখাতে পারবো না কারণ ওয়েবসাইটটা তো ক্লোজ, কিন্তু তোমাকে এটা আমি জানিয়ে দিলাম। ওয়েবসাইটে আবেদনের পূর্বে ভালো করে তাকিয়ে দেখো, ওয়েবসাইটে আবেদনের পূর্বে তথ্য এবং অন্যান্য উপকরণ সাথে রাখতে হবে। অনলাইনে আবেদন পত্র পূরণ করার সময় টেলিটক প্রিপেইড নম্বর থেকে ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা জমা দিতে হবে। ফি জমা দানের পর অ্যাপ্লিকেশনের টাইপ আর পরিবর্তন করা যাবে না। তাহলে এইটা গুরুত্বপূর্ণ কথা, তোমাকে টেলিটক সিম দিয়ে টাকাটা পে করতে হবে। এই টেলিটক সিম কি নিজেরই থাকতে হবে? নিজের থাকলে আলহামদুলিল্লাহ, নিজের না থাকলেও কোনো সমস্যা নাই, পে করে দিলেই হয়েছে। মানে এইটা মানে একদমই ঠিক আছে। তো টাকা পাইলেই হয়েছে, আবেদনের সময় টাকা পেলেই হয়েছে, কিন্তু টাকাটা তো লাগবেই। টাকার চেয়ে গুরুত্বপূর্ণ কথা 300x300 পিক্সেল মাপের প্রার্থীর একটা রঙিন ছবি জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং এইটার সাইজ 100 কিলোবাইটের বেশি করা যাবে না। এই কাজটুকু এইটা দোকানদাররা তোমার জন্য সাইজ করে নিতে পারে, সেজন্য দোকানে গেলে আরাম। আর কেউ যদি অলরেডি এই কাজগুলো পারো, ফটোশপের কাজ পারো, সে নিজেও করে নিতে পারো। বোঝাতে পারলাম? আর তোমার হাতের একটা স্বাক্ষর, অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ডে যে স্বাক্ষরটা থাকবে এটা 300x80 পিক্সেল মাপের স্ক্যান করা স্বাক্ষর আপলোড দিতে হবে। তো এই যে যেহেতু একটা সাইন এবং একটা ছবি আপলোড দিতে হবে, এইটা সেজন্য দোকান থেকে করার বুদ্ধি পরামর্শ আমি দিব। তাহলে তোমার কাজটাতে তেমন কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এই জিনিসগুলো বলা হয়েছে। এই যে ছবি এবং সাইন, এটা তুমি যেই কম্পিউটার দিয়ে আবেদন করবা সেটাতে আগেই নিয়ে রাখবা। যেই কম্পিউটারে আবেদন করবা দেখো বলা হয়েছে সেই কম্পিউটারে অথবা পেন ড্রাইভে তুমি আগেই নিয়ে রাখবা, যাতে তুমি জাস্ট ওখানে আপলোড করে দিতে পারো। আজকের জেনজিদেরকে এগুলো বোঝানো খুবই একদমই বোঝানোর কোনো মানেই হয় না, তোমরা এগুলো ইজিলি বোঝার কথা, কিন্তু তারপরও প্রথমবার করছো তো একটু নিজের ছবিটা এবং স্বাক্ষর তো একটা কলম সাথে করে নিয়ে গেলেই হলো। আচ্ছা ঠিক আছে, ফাইন। এবার
ঠিক আছে, এইখানে তারপর দেখো তুমি যেই মেডিকেলে আবেদন করতে চাও, ভর্তি ইচ্ছু মেডিকেলে এবং ডেন্টাল বা ডেন্টাল ইউনিটে, এইটাও তুমি সাজিয়ে লিখে রাখবা, যাতে তুমি যখন আবেদন করবা তোমার যাতে অনেক সময় না লাগে। এটা করার সময় অভিভাবকদের স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে। মেডিকেল কলেজের কোডগুলা 11 থেকে 47 পর্যন্ত, ডেন্টাল কলেজের কোডগুলা 71 থেকে 79 পর্যন্ত জানা থাকতে হবে, এমন কিছু না যেটা মুখস্থ থাকতে হবে। তুমি ওই জায়গায় সিরিয়ালটা দেখতে পাবা, আমি এখনই দেখাবো। অনলাইন ভর্তি পরীক্ষার আবেদন দাখিলের সময় প্রার্থীর সকল সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ইউনিট সমূহের পছন্দক্রম উল্লেখ করা বাধ্যতামূলক। তার মানে তোমাকে সিরিয়াল বলে দিতে হবে যে তুমি কোন কোন মেডিকেলে চান্স পেতে চাও। সাধারণত সবাই সবগুলো মেডিকেল সবগুলোই চয়েস করে, এত কনফিডেন্স কারোই থাকে না যে আমি শুধু দুইটা চয়েস করব, পড়লে ঢাকা মেডিকেল নয়তো কোথাও নয়। তো সিরিয়ালটা কিভাবে দিবা সেটা আমি দেখিয়ে দিব। আচ্ছা, তো দেখো কিভাবে আবেদন করবা। আগামীকালকে সকালবেলা dgme.teletalk.com.bd, তো এইটাই তুমি বারবার খুঁজে পাবা। এই যে তুমি লিখলেই পাবা, এই যে dgme teletalk.com.bd, এই যে এইটাতে গিয়ে আবেদন করতে হবে। এই যে দেখো এমবিবিএস বিডিএস অ্যাডমিশন, দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ফ্রম 10 AM 11 নভেম্বর। কালকে, আমি বলবো কালকে সারাদিন, এই যে কালকে সকাল 10টা থেকেই তুমি শুরু করো, 1 ঘন্টার মধ্যে আবেদনটা করে রাখো। বা তুমি চাইলে কালকে দুপুর বিকালের মধ্যেও করতে পারো, কিন্তু কালকের মধ্যেই আবেদনটা করে ফেলো। ঠিক আছে, কালকের মাঝে আবেদনটা করো। আচ্ছা, আবেদনের মধ্যে কিন্তু আরো একটা ছোট্ট বিষয় আছে যেটা এখন আলোচনা করা হয় নাই। তো এখানে তুমি লগ ইন করবা, লগ ইন করার সময় তুমি কোনটা চয়েস করবা, তুমি এমবিবিএস বিডিএস এইটা চয়েস করবা। ঠিক আছে, চয়েস করলা। এগুলা তোমাকে জাস্ট আমরা ক্লাসে যেমন পড়াই দিচ্ছি, সার্কুলারটা তোমাকে আমি পড়িয়ে দিচ্ছি, এই তো। তারপর দেখো এইখানে তুমি তুমি তোমার অংশটুকু চয়েস করে নিবা। তুমি এইচএসসি ইকুইভ্যালেন্ট ওখানে দেখাবে তুমি কি এইচএসসি ইকুইভ্যালেন্ট নাকি এই যে তুমি ও লেভেল এ লেভেলের ইকুইভ্যালেন্ট, তো তুমি চয়েস করবে এইচএসসি। এরপরে তোমাকে দেখাবে তুমি কিসের জন্য আবেদন করছো। দেখো এইটা ভালো করে তাকাও, এইটার নামই হলো অ্যাপ্লিকেশন টাইপ। ওই যে বললাম অ্যাপ্লিকেশন টাইপ, এটা ভালো করে দেখো অ্যাপ্লিকেশন টাইপ কি কি আছে। এইটা কিন্তু এই বছর নতুন, এটা গত বছর ছিল না। তুমি কি মেডিকেল ডেন্টাল দুটার জন্য আবেদন করছো, নাকি শুধু মেডিকেলের জন্য আবেদন করছো, নাকি শুধু ডেন্টালের জন্য? আমি তোমাদেরকে বলতে চাই এসবের দিকে তাকানো দরকার নাই, দুইটাই আবেদন করবা, বোথ মেডিকেল এন্ড ডেন্টাল। এত কথা বলে লাভ নাই, কনফিডেন্স পরে দেখা যাবে। তুমি দুটাই আবেদন করবে, বোথ, এটা নিয়ে আর কোনো কথা নাই। 3টা অপশনের মধ্যে তুমি মেডিকেল ডেন্টাল দুটাই চয়েস করবা, চান্স কোনটায় পাবা পরেরটা পরে দেখা যাবে। ঠিক আছে, শুধু এমবিবিএস শুধু বিডিএস এই চয়েস দিবা না, না হলে পরে দেখা যাবে যে তুমি হয়তোবা মেডিকেলের মার্ক পাওনি কিন্তু তোমার চান্সই হবে না, হয়তোবা ডেন্টালি হতো কিন্তু তোমার চান্সই হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই দুইটাই আবেদন করবা। ঠিক আছে, ওকে ফাইন। আর কি কি তথ্য জানতে হবে ফর্ম ফিল আপ করার সময়? অবশ্যই কাগজের মধ্যে তথ্যগুলো লিখে নিয়ে যাবা, দেখো সুন্দর করে বলা হয়েছে। এরপর আবেদনকারীকে এসএসসি এবং এইচএসসি ডাটা ভেরিফিকেশন অংশে এসএসসি এইচএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলা লিখতে হবে। তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো, কোন এবং কোন বছর পরীক্ষা দিয়েছো, এই সবগুলাই সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটার আর কোনো এখানে আলাপ নাই, ওই কোটাগুলো বাতিল বলিয়া গণ্য হচ্ছে বলেই মনে হচ্ছে, ওই কোটাগুলোর এখানে আর কোনো আলোচনা নাই। তাহলে এই যে এসএসসি এইচএসসির অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যাবা, যাতে তোমার এইটা কোনোভাবেই ভুল না হয়। আবারও বলছি, একবার সাবমিট হয়ে গেলে কিন্তু তুমি আর এটা এডিট করতে পারছো না। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখো আরো কি কি তথ্য লাগবে। এসএসসি এইচএসসি ডাটা দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করলা, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার জন্ম তারিখ, তোমার জেন্ডার, তোমার ন্যাশনালিটি, এই সবগুলা টাইপ করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এইগুলার ঠিকঠাক নামটা এগুলো সবগুলাই ভালো করে লিখে নিয়ে যাবা, যাতে কোনোভাবেই ভুল না হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? আর তারপরে তোমার কোটা টোটা যদি উপজাতি কোটা থাকে সেই অংশগুলো পূরণ করবে, বাট এছাড়া লাগবে না। ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তাকাও, এটা অনেকেই ভুল করে, ভুল করে এসে পরে কান্নাকাটি করে। কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ অংশে আবেদনকারী বাংলা অথবা ইংরেজি মাধ্যমের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক কোনটা। তুমি যদি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চাও, আমরা সবাই বাংলাতেই দিতে চাইবো। যারা ক্যাডেটের তারা যদি ইংলিশে প্রিপারেশন নিয়ে থাকো, যারা ইংলিশ মিডিয়ামে তারা যদি ইংলিশে প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ইংরেজি মাধ্যম চুজ করবা।
খুবই গুরুত্বপূর্ণ। আবারও আবারও বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা, এটা 2 থেকে 3 বার করে চেক করে নিবা। এরপর তোমার স্থায়ী ঠিকানা যেই জেলায়, সেই হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কোনো আবেদনকারী যদি মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ বা সরকারি ডেন্টাল কলেজে ভর্তি থাকে, অবশ্যই তাকে অধ্যক্ষের নিকট থেকে অনুমতি গ্রহণ করতে হবে এবং অনলাইন ফর্ম পূরণ করার সময় অবশ্যই কারেন্টলি স্টাডি অ্যাট এই অপশনে ক্লিক করে তার মেডিকেল কলেজের নাম সিলেক্ট করতে হবে। কেউ যদি তথ্য গোপন করে 5 মার্ক বাঁচাতে চাওয়ার জন্য, 2 মার্ক সেভ করার জন্য কেউ যদি ভর্তি তথ্য গোপন করে নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করে এবং পরবর্তীতে তা প্রমাণ হয়, তাহলে তার ভর্তি তো বাতিল হবেই, তাকে শাস্তিও দেওয়া হবে। আচ্ছা, আর তোমরা যারা একদম ফ্রেশ স্টুডেন্ট, তোমরা যারা একদম নিউ, তোমরা যারা বা সেকেন্ড টাইমার, যারা কোনো মেডিকেল কলেজে ভর্তি হও নাই, তারা এই জায়গায় কি সিলেক্ট করবা? তারা এই জায়গায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবা। ঠিক আছে? এরপর বাবা মা কত টাকা আয় করে, এটাও একটু তথ্য লিখে নিয়ে যাবা, এইটাও একটু তথ্য লিখে নিয়ে যাবা। দেখো, এরপর পিতা এবং মাতার বাৎসরিক আয় সংক্রান্ত তথ্য ড্রপ ডাউন বক্স থেকে আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে। বাবা মায়ের আয় করেন, কত টাকা করেন, কিরকম করেন, ওখানে একটা রেঞ্জের হিসাব বলতে হয়, এইটা। ঠিক আছে? এরপরে তুমি প্রেজেন্ট অ্যাড্রেস দিবা, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিবা। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়, তাহলে ওখানে বাটন দেখলেই বুঝতে পারবে, ওখানে বাটনে ক্লিক করলেই হবে। এত কিছু করার পর ভালো করে তাকাও, 11 ডিজিটের একটি মোবাইল নাম্বার বাধ্যতামূলক, যা ভর্তি পরীক্ষার সব প্রক্রিয়া চলাকালীন সব সময় চালু রাখতে হবে। টাকা জমা দেওয়ার পর ওই মোবাইল নাম্বারেই তোমার ইউজার আইডি, তোমার পাসওয়ার্ড এবং পরীক্ষা কেন্দ্রের নাম SMS এর মাধ্যমে আসবে। প্রয়োজনে যোগাযোগের জন্য দ্বিতীয় ঘরে আরেকটি মোবাইল নাম্বার দিতে হবে। ভাই, এটা কোন মোবাইল নাম্বারটা? এইটাই হলো তোমার নিজের মোবাইল নাম্বার বা তোমার বাবার মোবাইল নাম্বার বা মায়ের, যেটা সব সময় খেয়াল করবা এই ফর্ম ফিল আপের পর, যেটাতে এই যে ইউজার আইডি, পাসওয়ার্ড, পরীক্ষা কেন্দ্রের নাম, পরীক্ষা দিতে যাওয়ার আগে এইখানে SMS আসবে। এইটাই সেই মোবাইল নাম্বার যেটাতে তোমার রেজাল্ট আসবে, ভর্তি পরীক্ষার রেজাল্ট আসবে যেটাতে। তো এইটাই সেই মোবাইল নাম্বারটা। এই মোবাইল নাম্বার থেকেই কি টাকা পাঠাতে হবে? ম্যান্ডেটরি না, আবারও বলে দিলাম। ঠিক আছে? ওকে, এবার তাকিয়ে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা ও লেভেল টু লেভেল, ওদের আলোচনায় আমি যাচ্ছি না। ঠিক আছে, এরপর দেখো, এত কিছু করার পরে তুমি কলেজ চয়েসের অপশন পাবা। এরপর চয়েস অপশন পূরণ করতে হবে। অনলাইন ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দাখিলের সময় আবেদনকারীকে মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের পছন্দক্রম উল্লেখ করতে হবে। ওখানে 2টা বক্স দেওয়া থাকবে। বাম পাশের কলেজের লিস্ট থেকে পছন্দের কলেজকে হাইলাইট করে অ্যাড বাটনে ক্লিক করলে সেটা ডান পাশে চলে যাবে। তো এটা আসলে কালকে দেখলেই বুঝতে পারবা, যারা আগেরবার ফর্ম ফিল আপ করছো তারা তো জানোই। ওই জায়গাতে এরকম 2টা বক্স দেওয়া থাকবে, আর এইখানে একটা বক্সে এরকম 30-40টা সবগুলো মেডিকেল কলেজের নাম দেওয়া থাকবে। তো এটাকে হাইলাইট করে তুমি যদি এইটাকে হাইলাইট করো, এখানে অ্যাড বাটনে ক্লিক করলে এই মেডিকেল কলেজটা এই জায়গায় চলে যাবে। তো তুমি পছন্দ মতো সিরিয়াল অনুসারে একটা আরেকটাকে মানে সিরিয়াল করে করে তুমি ওই পাশে নিয়ে যাবা। ধরো প্রথমে তুমি এইটা চয়েস করলা, তারপরে তুমি এইটা চয়েস করলা, তারপরে তুমি এইটা চয়েস করলা, তারপরে এটা চয়েস করলা, এইভাবে সিরিয়ালটা সাজাতে হবে। তুমি যাদের সাথে ফর্ম ফিল আপ করবা ওরা এটা অলরেডি জানে। তোমার মাথায় শুধু কোনটার পরে কোনটা দিবা, এইটা যাতে ঠিক থাকে, এইটা যাতে ঠিক থাকে। ঠিক আছে? এরপর তুমি তোমার ছবি আপলোড করবা এবং স্বাক্ষর কম্পিউটার থেকে তুমি সিলেক্ট করে আপলোড করে দিবা। ঠিক আছে? তারপরে ওই যে আমাদের আসে না যে ইউ আর নট এ রোবট প্রমাণ করো বা ক্যাপচা টাইপ করো, এই যে ভ্যালিডেশন কোড যেভাবে দেওয়া আছে সেভাবে তারপরে তুমি টাইপ করবা। টাইপ করার পর পৃষ্ঠার শেষে ডিক্লারেশন পড়ার পরে এতক্ষণ যা যা সবই সত্যি, এগুলো কোনোটাই মিথ্যা না, তুমি সাবমিট বাটনে ক্লিক করবা। সাবমিট বাটনে ক্লিক করলে কিছু সময় নিয়ে ছবি এবং স্বাক্ষর আপলোড হবে এবং পরের পৃষ্ঠা দেখা দিবে। ছবি এবং স্বাক্ষর যদি মন মতো না হয়, ধরো তুমি বেশি কিলোবাইটের ছবি আপলোড করেছো, তাহলে আবার অপশন তোমাকে দিবে। ঠিক আছে? এরপরে যেই পৃষ্ঠাটা আসবে, ভালো করে তাকাও, এইটাই হলো গুরুত্বপূর্ণ। এই পৃষ্ঠায় একটা ইউজার আইডি নম্বর দেখা দিবে। এই নম্বর যত্ন করে রাখতে হবে, কারণ এটা দিয়ে টেলিটক প্রিপেইড নাম্বার থেকে
অনলাইন আবেদনের ফি জমা দিতে হবে। আবেদনকারীর ছবি, স্বাক্ষর সহ সকল তথ্য এই ইউজার আইডি দিয়ে দেখা যাবে। এই পৃষ্ঠাটা অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে, কেননা এই ছবি এবং স্বাক্ষরই সর্বত্র পরিচিত হবে। তো এই পেজটা তুমি প্রিন্ট করে নিবা। এই পেজে তুমি যে যা কিছু পূরণ করলা, তোমাকে একটা ইউজার আইডি দিয়ে একটা ছবি দিয়ে দিবে। এই ইউজার আইডিটা টাইপ করে তুমি টাকা পাঠাবা। কিভাবে পাঠাবা সেটাও বলা আছে। এই পৃষ্ঠায় যদি কোনো ভুল তথ্য দেখা যায় বা ছবি বা স্বাক্ষর ভুল দেখায়, তবে নতুন করে ফর্ম পূরণ করতে হবে। একবার টাকা জমা দিলে কিন্তু আর ফর্ম ফিল আপ করার সুযোগ নাই। তাহলে কতক্ষণ পর্যন্ত তুমি এডিট করতে পারবা? যদি টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত। এরপর ফর্ম ফিল আপ ডান, তুমি হ্যাপি। এরপরে তুমি টাকা জমা দিবা। টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ফি জমা দেওয়ার পর ইউজার আইডি, পাসওয়ার্ড পাওয়া যাবে, যা উভয় মোবাইল নাম্বারে আসবে। ঠিক আছে, যে নাম্বার থেকে টাকা দিছো এবং তোমার যে মোবাইল নাম্বার। ঠিক আছে, আবেদনপত্র পূরণের সময় স্টার চিহ্নিত মোবাইল নম্বরটি যে কোনো অপারেটর হতে পারে। মানে এখানে টাকা পাঠানোর জন্য টেলিটক লাগবে, কিন্তু ভাই ওইখানে যে নাম্বার চাইছিল শুরুতে, যেই নাম্বারটাতে আমার এসএমএস আসবে, সেটা কি যে কোনো অপারেটর? ওটা রবি হতে পারে, গ্রামীণ ফোন হতে পারে, বাংলালিংক হতে পারে, যা খুশি তাই, টেলিটক হতে পারে। বুঝতে পারলাম? এই ফোনে তোমার এসএমএস আসবে, এই এসএমএস পেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই তুমি প্রবেশপত্র ডাউনলোড করবা। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে এরপর তুমি 7 তারিখে প্রবেশপত্র ডাউনলোড করবা। তাহলে সুন্দর এসএমএস পাওয়ার পরে তুমি প্রবেশপত্র ডাউনলোড করবা। প্রবেশপত্রে আবেদনকারীর ছবির জলসা, তোমার যে অ্যাপ্লিকেশনটা সেটাতে অবশ্যই তোমার একটা ছবির জলছাপ দেওয়া থাকবে। এই জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট গ্রহণ করতে হবে, না হলে দেখা যেতে পারে যে অনেকে এটা নকল বানাতে পারে। তাহলে এই যে ধাপগুলা, এই ধাপগুলা আমরা A to Z বুঝে ফেললাম। ব্যাপারটা কি খুবই কিছু। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কিছু বলেন। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসতেছে কবে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে আসছে মনু বেগম? তুমি যদি বোর্ড চ্যালেঞ্জের জন্য অপেক্ষা করতে চাও, যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, যারা ভাবছো যে এটার রেজাল্ট দেখে আবেদন করব, ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার পরেই তুমি আবেদন করো। তার আগে আবেদন করলে তোমার ফলাফল তো অটোমেটিক চেঞ্জ হবে না। তুমি এখানে যেই তথ্য দিবা সেই তথ্য অনুসারেই তোমার ভর্তি পরীক্ষার রেজাল্ট তৈরি হবে। ঠিক আছে, তো তোমার ধরো তুমি এখন 4.5 পেয়েছো, বোর্ড চ্যালেঞ্জ করে তুমি জিপিএ 5 পেয়ে গেলা, তাহলে এই তথ্য তো বোর্ডের কাছ থেকে জানবে না। এবং মেধা তালিকা যখন প্রণয়ন করবে তখন কিন্তু এটা জানতেই পারবে না, বোর্ডের সাথে তো আর কথা বলবে না। তুমি রেজাল্ট এখানে যা বলবা সেটা দিয়েই আবেদন হবে। বোঝাতে কি পেরেছি? কথা কি বুঝতে পেরেছো? তুমি এখানে রেজাল্ট যা বলবা সেটা দিয়েই তো এখানকার ঘটনা বা এখানে আবেদন হবে। তো তাহলে এইটাই হলো কথা। বোর্ড চ্যালেঞ্জে যারা আবেদন করেছো তারা কয়েকদিন পরে অ্যাপ্লাই করো, এটাই মেইন। তো ফাইন, কারিগরি সহায়তার জন্য যে কোনো টেলিটক নাম্বার থেকে 121-এ কল দিলে বা যে কোনো অপারেটর থেকে এই নাম্বারে কল দিলে তুমি কল করতে পারবা যদি তোমার কোনো ইস্যু হয়। তাহলে আবেদনের ফি কত? আবেদনের ফি 1000 টাকা। এটা প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে জমা করতে হবে। তাহলে দ্যাটস অল। খেলা কিন্তু এখনো শেষ হয়নি। দেখো, দেশব্যাপী অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা 17টি। 17টা জায়গায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। 17টা জায়গায় বলতে 17টা কেন্দ্রের আন্ডারে যে কোনো কেন্দ্র হতে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর অংশগ্রহণ তাদের সুযোগ নিশ্চিত করে। ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনে সারণী 3-এ বর্ণিত সেন্টার কোড প্রয়োজন হবে। দেখো, ঢাকা মেডিকেল কলেজের সেন্টার কোড 11, চট্টগ্রামের 12। ভাই এইটার 17টা তুমি কোথায়? এই যে তাকায় দেখো, এইবার দেখো, নির্ধারিত ফি তুমি প্রিপেইড মোবাইল নাম্বার দিয়ে প্রেরণ করবা। প্রেরণ করার জন্য মেসেজ অপশনে গিয়ে, এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালো করে তাকাও, মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে। কেন্দ্র নির্বাচন করার জন্য তোমার এই টেবিলটা প্রয়োজন হবে। কেন্দ্র নির্বাচনী টেবিল, এই টেবিলটা প্রয়োজন হবে। ভাইয়া কি করতে হবে একটু বুঝাই বলেন। দেখো, ভর্তি পরীক্ষার ফি কিভাবে জমা দিবা, কিভাবে এসএমএস দিবা। এসএমএস অপশনে গিয়ে এমবিবিএস বিডিএস লেখার পর একটা স্পেস দিবা, ইউজার আইডি যেটা পেয়েছিলে সেইটা দিবা, তারপর 16222 নাম্বারে এসএমএস করে দিলা। তাহলে তুমি কি করলা? কেবল কি করলা? টাকা পাঠাই দিলা। তাহলে তুমি এই যে এমবিবিএস বিডিএস লিখলা, স্পেস দিয়ে তোমার ইউজার আইডি লিখলা, তারপরে তুমি 1000 টাকাটা ওই নাম্বারে তুমি এই যে এটা পাঠাই দিলা। তোমার
অটোমেটিক তোমার টাকা ওখান থেকে কেটে রাখবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? মানে কেটে রাখার জন্য অবশ্য একটা এসএমএস দিবে ওরা, ওরা তোমাকে বলবে আমরা কি তোমার টাকা কেটে নিব কিনা, তুমি আবার বলবা এমবিবিএস বিডিএস লিখে স্পেস দিয়ে ইয়াস লিখবা। ঠিক আছে, এরপর 1622 তে এসএমএস করতে হবে। তার আগে ওই যে তুমি ওদেরকে বললা এমবিবিএস বিডিএস আমি এই ইউজার আইডি আমি টাকা পাঠাতে চাই, ওরা তোমাকে বলবে যে ফিরতি একটা এসএমএস দিবে। সেই ফিরতি এসএমএস এ দেখো, ফিরতি এসএমএস এ ওরা তোমাকে একটা পিন দিবে, পিন। ঠিক আছে, তোমার নামটা বলে দিবে এবং তোমাকে একটা পিন দিবে। এরপর এই পিনটা তুমি এমবিবিএস বিডিএস লিখবা, ইয়েস লিখবা, ওই পিনটা দিবা। পিনটা দিয়ে ভালো করে তাকাও, ভালো করে তাকাও। সর্বোচ্চ 4টা সেন্টার কোড সিলেক্ট করতে পারবা। কিভাবে দিবা? ধরো তুমি ঢাকায় পরীক্ষা দিবা, ভালো করে তাকাও। তুমি ঢাকায় পরীক্ষা দিবা, তাহলে তুমি ঢাকায় পরীক্ষা দিলে তোমার হাতে অপশন আছে ঢাকা মেডিকেল কলেজের আন্ডারে পরীক্ষা দেওয়ার, বা তোমার হাতে অপশন আছে সলিমুল্লাহ মেডিকেল কলেজের আন্ডারে পরীক্ষা দেওয়ার, তোমার হাতে অপশন আছে শেরেবাংলা মেডিকেল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আন্ডারে পরীক্ষা দেওয়ার, তোমার হাতে অপশন আছে ঢাকা ডেন্টাল কলেজের আন্ডারে পরীক্ষা দেওয়ার, বা মুগদা মেডিকেল কলেজের আন্ডারে। মোট 5টা। ঢাকায় যারা পরীক্ষা দিবে তারা এই 5টা জায়গার যে কোনো 4টাতে পরীক্ষা দিতে পারবে। ভাইয়া এই সেন্টার কোডগুলা কি? এই সেন্টার কোডগুলা হলো সেই জিনিস, এই সেন্টার কোডগুলা যেমন ঢাকা মেডিকেল কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ইউনিভার্সিটিতে। যারা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে থাকো তারা সেন্টার কোডের 1 নম্বরে এই যে ঢাকা মেডিকেল কলেজকে চয়েস করবা, কোড নাম্বার 11। তারপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজের পরীক্ষা, এইটা অনুষ্ঠিত হবে ইডেন কলেজে, ইডেন কলেজ। তো যারা আজিমপুরে থাকো তারা সলিমুল্লাহ মেডিকেল কলেজকে 1 নম্বরে দিতে পারো। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরীক্ষা, এটা অনুষ্ঠিত হবে কেন্দ্র হিসেবে তেজগাঁও কলেজে। যারা ফার্মগেট এলাকায় থাকো তারা শহীদ সোহরাওয়ার্দীটাকে 1 নম্বরে সিলেক্ট করতে পারো। যারা বাসাবো এলাকা মতিঝিল এলাকার দিকে থাকো তারা মুগদা চয়েস করতে পারো। আর যারা মিরপুর এলাকার দিকে থাকো তারা ঢাকা ডেন্টাল কলেজকে 1 নম্বরে চয়েস করতে পারো। কিন্তু ঢাকার তুমি 4টা অপশন চয়েস করতে পারবা। কিভাবে দিবা? এই যে দেখো, তাহলে এমবিবিএস বিডিএস ইয়েস, তারপরে পিন, তারপরে কোন কোন জায়গায় তুমি পরীক্ষা দিতে চাও সেইটা তুমি আবেদনে এইবার দিয়ে দিবা। ওদের সাথে কিছুক্ষণ তোমাকে এসএমএস এসএমএস খেলা খেলতে হবে। কতবার এসএমএস এসএমএস খেলা? 2বার এসএমএস এসএমএস খেলা খেলতে হবে। ঠিক আছে, তোমার টাকা তোমার কেটে নিবে। এবং দেখো ফিরতি এসএমএস এ তুমি কোন কেন্দ্র পাইলা সেই কেন্দ্রটা তোমাকে জানিয়ে দিবে। তো প্রথম দিন আবেদন করার সুবিধা কি? তুমি যেই কেন্দ্রে আবেদন করতে চাও, ধরো ওই কেন্দ্রে, ধরো ঢাকা মেডিকেল কেন্দ্রের ধারণ ক্ষমতা হলো 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। ধরো প্রথম দিনই প্রথম 5 ঘন্টায় 10,000 বাচ্চা ঢাকা মেডিকেল কলেজে আবেদন করে ফেললো এবং ওদের ফিরতি এসএমএস চলে গেল, ওরা ডিএমসি কেন্দ্রের আন্ডারে পরীক্ষা দিতে পারবে। তো তোমার বাসা, ধরো তোমার বাসা হলো পুরান ঢাকায়, তুমি ঢাকা মেডিকেল কলেজের আন্ডারে পরীক্ষা দিতে চাইছিলে ঢাকা ভার্সিটিতে, তুমি চাইলেও এটাতে তখন আর সিট পাবে না, তোমার সিটটা বাইরে চলে যাবে। বাইরে বলতে তখন তুমি সলিমুল্লাহ বা মুগদা ওগুলার আন্ডারে চলে যেতে হবে। তো প্রথম দিন আবেদন করার এটাই সুবিধা, যেই কেন্দ্রটাকে তুমি 1 নম্বরে রাখবা, যেটাতে পরীক্ষা দিতে চাও, সেটা তোমার সাথে সাথে কনফার্ম করে দিবে। তো কেন্দ্রটা এটা কিভাবে কনফার্ম করে? ওদের সিট সংখ্যা থাকার উপরে ভিত্তি করে। দ্যাটস অল। এবং 7 তারিখে গিয়ে তুমি প্রবেশপত্র পাবা। এটা অবশ্যই প্রিন্ট করবা, রঙিন প্রিন্ট করবা, দিস ইজ মাস্ট। ঠিক আছে, ওকে। তুমি যদি প্রিন্ট করার পর হারায় ফেলো, 9 তারিখের মধ্যে তুমি আবার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ছোট্ট ভাই বোনেরা, মূল আলোচনা আমরা করে ফেললাম। বাপরে বাপ, বিশাল আলোচনা, বিশাল আলোচনা, সত্যি কথা। দেখো বিশাল আলোচনা। আর আরেকটা ছোট্ট নির্দেশনা আছে, সেটা হলো মেডিকেল কলেজের চয়েসটা ভাইয়া ওই যে বললেন ওইটা কিভাবে দিব। তো মেডিকেল কলেজের চয়েসের উপরে অলরেডি বিভিন্ন ভিডিও টিডিও তুমি দেখার কথা। তো আমি তোমাদেরকে বলবো আগে মেডিকেল কলেজগুলো রাখবা, তারপরে ডেন্টাল কলেজগুলো এবং ডেন্টাল ইউনিটগুলো রাখবা। তো এখানে চয়েসটা এভাবে দিলেই হয়। এখানে প্রথম 10টা ঠিক করাটা গুরুত্বপূর্ণ। সবার আগে অবশ্যই সবাই সাধারণত ঢাকা মেডিকেল কলেজ দেয়। আমি একমাত্র দেখেছি চট্টগ্রামের লোকজন 1 নম্বরে চট্টগ্রাম মেডিকেল কলেজকে অনেক সময় দিয়ে দেয়। তো তুমি 1 নম্বরে ঢাকা দিবা, 2 নম্বরে কোড নাম্বার, প্রথমে ঢাকা মেডিকেল কলেজ চয়েস করবে। এখানে কোড গুলো মুখস্থ করার কিছু নাই, কারণ তুমি তো ক্লিক করে পাশে নিয়ে যাচ্ছ।
2 নম্বরে দিবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এটাই সবাই দেয় এবং এটা দেওয়া উচিত বলে এই ডেন্টালে চলে গেলাম কেন আমি। তুমি 2 নম্বরে দিবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঠিক আছে? ওকে, এইটা স্যার এই তো ওখানেই আছে, আমি দেখতে ভুল করেছি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 2 এ দিবা। 3 এ কি দিবা? সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ দিবা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এটা যেহেতু অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে, এটা বেশ নিচে পাওয়া যাবে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এই যে 2005 সালে প্রতিষ্ঠিত হয়, 2005 সালে, তাহলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঠিক আছে? কথাটা কি ক্লিয়ার? আচ্ছা ফাইন। তাহলে এরপরে চারে চারে কি দিবে এটা নিয়ে বিতর্ক আছে। কেউ যদি ঢাকায় থাকতে চাও, কারো যদি ঢাকায় থাকার খুবই ইচ্ছা থাকে, তাহলে মুগদা মেডিকেল চয়েস করতে পারো। তো দেখতেই পাচ্ছ যে মুগদা মেডিকেল 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ঢাকা তো ঢাকাই, তো সেজন্য চারে তুমি চাইলে মুগদা মেডিকেল চয়েস করতে পারো। কিন্তু তুমি যদি বলো ইতিহাস, ঐতিহ্য, কোয়ালিটি, বিভিন্ন বিষয় সবকিছু চিন্তা করলে কোনো সন্দেহ নাই, চারে বেশিরভাগ লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ এটাকেই রাখতো, বা চিটাগাং এর লোকজন চারে চিটাগাং মেডিকেল কলেজ রাখবা, রাজশাহী লোকজন চারে রাজশাহী মেডিকেল কলেজ রাখবা, ময়মনসিংহের লোকজন চারে ময়মনসিংহ মেডিকেল কলেজ রাখবা। এই 3টা মেডিকেল কলেজ একদম পিঠাপিঠি। এরা দেখো খুব কাছাকাছি সময় প্রতিষ্ঠিত হয়েছে, 57, 58, 62। তো এদের নিজস্ব লিগেসি আছে। এই মেডিকেল কলেজগুলোর একাডেমিক কার্যক্রম দারুণ। তো তোমার ইচ্ছা মতো 4 নম্বরে তোমার যেইটা পছন্দ, অবু 10-20 করে, এদের মধ্যে কে ভালো কে খারাপ এগুলো প্রশ্ন করে লাভ নাই। অবু 10-20-30 করে তুমি যে কোনো একটাকে 4, একটাকে 5, তোমার বাসা যেটা থেকে কাছে সেটা চয়েস করবা। বুঝাতে পারলাম? প্রত্যেকটাই রেপুটেড মেডিকেল কলেজ। তাহলে 4, 5, 6 বা 5, 6, 7 তুমি চয়েস করলা। এরপরে এরপরে তুমি অবশ্যই বরিশাল, দেন সিলেট, দেন রংপুর। আবারও বলছি এই 3টা তোমার এলাকা অনুসারে দিবা, খুব বেশি পার্থক্য হবে না। তুমি কেমন ডাক্তার হবা এটা বরিশাল মেডিকেল কলেজ বা সিলেট মেডিকেল কলেজে পড়ার উপরে নির্ভর করে না। তোমার বাড়ি যদি উত্তরবঙ্গে হয় তাহলে রংপুর মেডিকেল কলেজকে উপরে দিবা, তারপরে দিনাজপুর মেডিকেল কলেজকে দিবা। তোমার বাড়ি যদি বরিশাল বিভাগে হয় তাহলে বরিশাল মেডিকেল কলেজ বা খুলনা মেডিকেল কলেজকে এরপরে দিয়ে দিবা। তোমার বাড়ি যদি সিলেটের দিকে হয় তাহলে সিলেট মেডিকেল কলেজকে দিবা। এই যে সিলেট, বরিশাল, রংপুর, খুলনা, এই 4টা আবার সেম ক্যাটাগরি মেডিকেল কলেজ বা সেম জনরার মেডিকেল কলেজ। এরা অলমোস্ট কাছাকাছি সময় প্রতিষ্ঠিত হয় এবং এদের কোয়ালিটি অলমোস্ট একই, শিক্ষকের প্রাপ্যতা বা ওভারঅল একাডেমিক পরিবেশ। এরপরে যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা অবশ্যই দিনাজপুর মেডিকেল কলেজকে রংপুরের আশেপাশেই রাখবা, দিনাজপুর মেডিকেল কলেজকে। দিন শেষে উত্তরবঙ্গের লোকজন ওই রংপুর দিনাজপুরে ফেরত যায়। যাদের বাড়ি ফরিদপুর তারা ফরিদপুরকে প্রায়োরিটি দিবা। যাদের বাড়ি কুমিল্লা, এই টপ মেডিকেল কলেজগুলোর পরে তারা তাদের বাড়ি অনুসারে চয়েস করবা। উত্তরবঙ্গের লোকজন বগুড়া মেডিকেল কলেজকে, বগুড়া, রংপুর, দিনাজপুর। উত্তরবঙ্গের যারা তাদের সিরিয়াল হবে এরকম, অবশ্যই টপ গুলা রাখার পরে তুমি বগুড়া, তারপরে রংপুর, তারপরে দিনাজপুর, এই সিরিয়ালটা মেনটেন করবা। বাকি সব মেডিকেল পরে, ঠিক আছে? ঢাকার গুলা রাখার পর চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী রাখার পর উত্তরবঙ্গেররা এইভাবে যাবা। উত্তরবঙ্গে যেহেতু অনেকগুলো মেডিকেল কলেজ আছে 3টা, আর যার যে এলাকার মেডিকেল কলেজ সেটা প্রিফার করবা। এইগুলার ভাই কোনো ভ্যালু, মানে এগুলা কি করবো, এগুলা কেমনে দিব? যার বাড়ি থেকে, তোমার বাড়ি থেকে যেটা কাছে সেইটা সেইভাবে দিবা। দ্যাটস অল। বুঝাতে কি পারলাম? তো মেডিকেল ডেন্টাল এক্সাম একই দিনে হবে। আর ডেন্টাল ইউনিট যেমনি আছে হুবহু তেমনিই দিবা। এখানে মোটামুটি ঠিকভাবেই সাজানো আছে। তো এইটা যেভাবে আছে এইভাবেই দিবা। মনে রাখবা যে ডেন্টাল কলেজ কিন্তু মাত্র একটা, সেটা ঢাকা ডেন্টাল কলেজ। আর বাকি কিন্তু একটাও ডেন্টাল কলেজ না, বাকি সবগুলো কিন্তু ইউনিট। তুমি তাকিয়ে দেখো, বাকি সবগুলো ইউনিট। দ্যাটস অল। কিভাবে তুমি চয়েস করবা, সাজাবা, আমি তোমাকে গুছাই দিলাম। কালকে ঠান্ডা মাথায় আধা ঘন্টা সময় নিয়ে ফর্মটা ফিল আপ করবা। দ্যাট ইজ দ্য টাস্ক। একটু আমরা এটা পুরোটা তোমাকে হোমওয়ার্ক করাই দিলাম, যাতে তুমি জিনিসপত্র, ছবি, স্বাক্ষর, এসএসসি এইচএসসি এর রেজিস্ট্রেশন সবগুলো আজকের মধ্যে গুছাই নিতে পারো, 1000 টাকার ব্যবস্থা করে রাখতে পারো এবং নিজেকে মেন্টালি প্রিপেয়ার রাখতে পারো যে আমি ফর্ম ফিল আপ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে এইটা আমরা জেনে গেলাম। আর পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা, এখানে এটা অনেক দেরি আছে, তারপরও জেনে নাও যে পরীক্ষার্থীদেরকে বল পয়েন্ট কলম দিয়ে দাগাতে হবে, জেল পয়েন্ট কলম দাগাতে পারবা না। রঙিন প্রবেশপত্র নিয়ে যাবা এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে না। তো এগুলো হারাই যদি ফেলে থাকো,
জোগাড় করো। কোনোভাবেই মোবাইল ফোন টোন, তারপরে ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাত ঘড়ি, পকেট ঘড়ি, এইগুলো নিয়ে যাবা না। কোনো ধরনের চুরি চামারি করতে গেলে তোমাকে জেলে টেলে দিয়ে দিতে পারে, এইটুকুই জানতে হবে। জাতীয় মেধা তালিকা, এরপর মেধা তালিকা, এটা অবশ্যই ওএমআর মেশিনে তোমাদের ফর্ম ফিল আপ করা হবে। তোমার পছন্দ অনুসারে, মার্ক পাওয়া অনুসারে তোমাকে রেজাল্ট দেওয়া হবে। দ্যাট ইজ অল। সো আমরা মোটামুটি এ টু জেড আলোচনা করলাম, ধরে ধরে প্রতিটা কথা আলোচনা করলাম। এইখানে আবার সবকিছুর সামারি দেওয়া আছে, সবকিছু সামারি এই জায়গায় দেওয়া, কিন্তু আমি তোমাকে পুরো ডিটেইলটা আলোচনা করে দিলাম। থ্যাংক ইউ। আমি আসলে তোমাদের একটা প্রশ্ন দেখিনি, একটা না প্রায় 40 মিনিট পুরোটা আলোচনা করলাম, কারণ এইভাবে ডিটেইলে কোথাও বলা নাই। তো অনেকেই আছে যারা একটু নতুন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে জানে না। কেউ ভিডিওটা দেখে, তাকে একটু সাহায্য করবে। তো ভয় পাওয়ার কিছু নাই, তোমরা কালকে ফর্ম ফিল আপ করে ফেলো, চিন্তা করার কিছু নেই। টাকা দেওয়ার আগে বারবার করে তথ্যগুলো দেখে নিবা। এইচএসসি এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিকঠাক মতো গেছে কিনা, তোমার জেলার নাম ঠিক মতো গেছে কিনা, জন্ম তারিখ ঠিক মতো গেছে কিনা, তোমার ছবিটাতে তোমাকে চেনা যাচ্ছে কিনা, স্বাক্ষরটাতে তোমাকে চেনা যাচ্ছে কিনা, এইগুলা সব একটু দেখে নিবা। দ্যাট ইজ অল। এই তো। আর একটা মজার বিষয়, কারা পরীক্ষা দিতে পারবে? হাস্যকর হলেও সত্যি, তাকিয়ে দেখো, হাস্যকর না, ব্যাপারটা ঠিকই আছে, দুঃখিত, হাস্যকর না। তো দেখো, এটা প্রত্যেক বছর চেঞ্জ করে, এই জন্য আমি বললাম হাস্যকর। তো সেকেন্ড টাইমাররা এবং এরাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে। তো যারা সেকেন্ড টাইমার, তাদের এসএসসি কত ছিল 2022-এ, মাঝে একটা পরিবর্তন এনেছিল 2021-এ, এরকমও একটু বেশি বয়সের আগের লোকজনও পরীক্ষা দিতে পারছিল। তো যাই হোক, তো প্রথম কথা হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 25 পরীক্ষা দিতে পারবে, এসএসসি 22 এবং এসএসসি 23 পরীক্ষা দিতে পারবে, বাকিরা কেউ পরীক্ষা দিতে পারবে না। তো এগুলা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। সো দ্যাট ইজ ফাইন। এবার আমি একটু প্রশ্নগুলোর দিকে, অবশ্যই আগে ঢাকার গুলা দিবা। খায়রুল বাশারের প্রশ্ন, আমরা এখন একটু প্রশ্নগুলো দেখি। যারা গত বছর এক্সাম দিয়েছো তাদের মার্ক কাটা যাবে 3 মার্ক, কিন্তু কোথাও ভর্তি হওনি, তাদের কয় মার্ক কাটা যাবে? তাদের কাটা যাবে 3 মার্ক। ওকে, কি কি প্রশ্ন এসেছে? যারা মেডিকেলে চান্স পেতে চাও তাদের আমরা চান্স করে দিব। হ্যাঁ, তুই নিজে চান্স নে। এ সকল ভংচং মেসেজে একদম পা দিবা না। এইগুলাতে পা দিছো মানে জীবন ধ্বংস, একদম জীবন ধ্বংস। ঠিক আছে স্যার, আমি যদি চিটাগাং মেডিকেলকে এই, তবে বাকি কোন সিকোয়েন্স দিলে ভালো হবে? তুমি প্রথমে ঢাকা মেডিকেল দিবা, সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, দেন চিটাগাং। চিটাগাংকে তুমি 4-এ রাখবা। চিটাগাং উইল বি ইওর টপ প্রায়োরিটি। ঠিক আছে, মোবাইলে ছবি নিয়ে গেলে হবে, হবে। হোয়াটসঅ্যাপ করে দিব দোকানদারকে, মোবাইলে ছবি নিয়ে গেলেও হবে। ঠিক আছে, আপনারটা ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখি এই পেজে কার কি কমেন্ট আসছে সার্কুলারে। ওকে, কারো কিছু জানার আছে? পুরোটাই তো বলে দিলাম। কমেন্ট কিন্তু একবার চলে গেলে আর দেখা যায় না লাইভে, তো আবার কমেন্ট করো। ভাই, টেলিটক সিম থেকে যে ব্যালেন্সটা পে করবো সেটা কি টেলিটক সিমে রিচার্জ করা থাকা লাগে নাকি বিকাশের মতো অ্যাকাউন্ট খোলা লাগে? টেলিটক সিমে আমরা যে মোবাইল ফোন করার জন্য টাকা রিচার্জ করি না, মোবাইলে টাকা ভরাই, ওই রকম ভাবে ভরলেই হয়ে গেল। বিকাশ টিকাশ না, বিকাশ টিকাশ না। আমার বাড়ি রংপুর, আমার সিরিয়ালটা বলেন প্লিজ। যাদের বাড়ি রংপুর, তোমার যদি ভালো লাগে রংপুরকে তুমি চাইলে উপরে দিতে পারো, কিন্তু সত্যি কথা হলো যে আম, মানুষ সাধারণত এই সিরিয়ালটাই ফলো করে, বগুড়া দেন রংপুর, মানে এইটাই সবাই সাধারণত ফলো করে আর কি। মানে একটা মিশন আছে না, কিন্তু কোন মেডিকেল কার চেয়ে ভালো, কোন মেডিকেল কার চেয়ে খারাপ, এটা আসলে কোনো তুলনা নাই, সত্যি কথা। মানে এটা কোনো ধরনের কোথাও কোনো ডাটা নাই। এমন না যে প্রত্যেক বছর রিপোর্ট পাবলিশ করে যে এই মেডিকেলটা টপ মেডিকেল, এরকম কোনো কিছু না। কিন্তু এতদিন ধরে কে কিভাবে চয়েস করেছে তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত হয়। তো যার বাড়ি রংপুর, সে স্বাভাবিকভাবে রংপুরটাকে, ঢাকার গুলা দেওয়ার পরে তুমি রংপুর দিয়ে দিবা, তাহলে তুমি একটু ভালো করলে রংপুরে চান্স পেয়ে যাবা। বুঝতে পারলাম, কারণ তোমার প্রায়োরিটিতে রংপুর আগে। ওকে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হলে কি অটো আপডেট হয়ে যাবে? অটো আপডেট হয়ে কি যাওয়ার কথা? আমি এটা নিশ্চিত না। আমার আমার সাজেশন হলো কিছুদিন পরে অ্যাপ্লাই করা। অটো আপডেট হবে কিনা এটা নিয়ে আমি আসলে নিশ্চিত না, সত্যি কথা। আমি এটা নিশ্চিত নই। হলে তো ভালোই, হওয়ার সম্ভাবনা থাকতেই পারে, হতেই পারে, হতে পারে। কিন্তু অটো আপডেট হতে পারে, আমি বলবো যে কয়েকদিন ধৈর্য ধরে অ্যাপ্লাই করা আর কি। হতে পারে, কিন্তু গ্যারান্টি নেই, আমি এটা বলতে পারছি না। ওকে,
ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। তো তেমন কোনো খুব বেশি প্রশ্ন নাই। আমরা তো 16 তারিখের পর করলে কি সেন্টার ভেন্যু প্রবলেম হবে? না, আসলে খুব একটা সেন্টার ভ্যালু প্রবলেম হবে না। ঢাকা শহরে ঢাকা শহরে প্রায় 5টা সেন্টার আছে। তো তুমি যদি ঢাকায় পরীক্ষা দিতে চাও, একটা না একটা সেন্টার তুমি পাবাই। আর যদি বাইরে পরীক্ষা দিতে চাও, সেগুলাতে এত বেশি ভিড় হয় না, সেই সেন্টারগুলো পেয়ে যাবা, চিন্তা করার কারণ আশা করি নাই। ঠিক আছে। টাঙ্গাইল বাড়ি, তাহলে টাঙ্গাইল গুলাকে মোটামুটি টপ মেডিকেল কলেজগুলো টপ টেন দেওয়ার পরে টাঙ্গাইলকে দিয়ে দিবা। টপ 10 মেডিকেল কলেজ দেওয়ার পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ দিয়ে দিবা। তাহলে টাঙ্গাইলে বাসা, টাঙ্গাইল মেডিকেল কলেজে পড়ার চান্স পাবা। ওই তো বললাম, তোমার যেই এলাকায় বাড়ি সেটাকে প্রিফারেন্স দিবা। প্রথম 8-10টা মেডিকেল কলেজের পর আসলে বাকিগুলোর মধ্যে পার্থক্য 18, 19, 20, খুব একটা পার্থক্য নাই। ওকে। আমি সেকেন্ড টাইমার, আমার জিপিএ 4.92, আমার মোট কত মার্ক কাটা যাবে এতদিনে তুমি যদি এটা না জানো তাহলে ব্যাপারটা খুবই হতাশাজনক। সেকেন্ড টাইমার হিসেবে তোমার 3 মার্ক কাটা যাবে, আর 4.92 এর জন্য 8×12 = 84, তোমার ওখানে 0.84 কাটা যাবে। তাহলে 3 মার্ক এবং 0.84, তোমার মোট 3.84 কাটা যাবে। এই প্রশ্ন তো তুমি নিজেই বের করে ফেলতে পারো, মানে এটার উত্তর, এটা প্রশ্ন করার কি আছে? ভাইয়া সেন্টার কি একটা দিলে হবে? তোর এত চুলকানি কেন? একটা সেন্টার দিবি কেন? 3টা সেন্টার দিয়ে রাখ। এমনও তো হতে পারে যে তুমি ওই সেন্টারটা ফুলফিল হয়ে গেছে। অবশ্যই 4টা সেন্টার দিবা। 3টা দিতে পারো, 2টা দিতে পারো, একটা দিও না। হ্যাঁ, পাওয়ার গত কয়েক বছরে কেউ সেন্টার পায়নি এমন হয় নাই, সেন্টার নিয়ে ইস্যু হওয়ার কথা না। ঠিক আছে। ওকে, সো দ্যাটস ফাইন। ভাইয়া প্রশ্নে কি চেঞ্জ আসবে? সময় বেশি এবার। তো ভাইয়া এক্সাম দেওয়ার ক্ষেত্রে কি করব? আমি তো রাজশাহী, মানে কি? আচ্ছা, তো প্রশ্নে কোনো পরিবর্তন আসবে কিনা এটা একটা বড় প্রশ্ন, যে প্রশ্নে কোনো পরিবর্তন এবছর আসতে যাচ্ছে কিনা। উত্তরটা আমরা বলতে পারছি না, কারণ এটা সার্কুলারে বলা নাই যে এবছর প্রশ্নে কেমন চেঞ্জ হবে। তবে একটা বিষয় নিশ্চিত থাকতে পারো, যে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তার মানে চাইলেও বড় ম্যাথ জাতীয় প্রশ্ন দিবে না। তবে তবে সত্যি কথাটা, আমার গত 12 বছরের অভিজ্ঞতা, 12 কি 13 হয়ে গেল, আমি নিজে 12 সালে পরীক্ষা দিছি, তারপর থেকে আরো 12 বছর ধরে পরীক্ষা দেখতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষার না কোনো বিশ্বাস নাই। এখানে যারা প্রশ্ন বানায় তারা কি মানে আমি নিশ্চিত না যে তারা এক এক বছর এক এক রকম প্রশ্ন বানায়, তো কোনো বিশ্বাস নাই। মানে কি করবে, ইউ জাস্ট নেভার নো। সেজন্য আমি সবসময় বলি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে সবচেয়ে কঠিন পরিশ্রমটা করে যাওয়া আর কি, সবচেয়ে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যাওয়া। তবে বড় ম্যাথ জাতীয় প্রশ্ন আসবে না আর কি। ঠিক আছে, সো দ্যাটস ফাইন। আমার নানু বাড়ি দাদু বাড়ি পাবনা, সিরাজগঞ্জ, তাইলে আমি মেডিকেল গুলা কত নাম্বারে রাখবো? প্রথম 10টার পরে তুমি আহ একটু বোধহয় আটকে যাচ্ছে ভিডিও, তাই তো? প্রথম 10টার পরে তুমি পাবনা সিরাজগঞ্জ এগুলাকে নিয়ে আসবা। সো দ্যাট ইজ ফাইন। তাহলে আশা করি মেডিকেল কলেজের সিরিয়ালটা আরেকবার দিয়ে দিচ্ছি। টপ 10 মেডিকেল গুলা সাধারণত কিভাবে সিরিয়াল করে মানুষ? প্রথমে দেয় ডিএমসি, তারপরে দেয় সলিমুল্লাহ, তারপরে দেয় সুহরাওয়ার্দী, তারপরে এই যে 4, এটা নিয়ে গ্যাঞ্জাম থাকতে পারে, ঢাকায় থাকতে চাইলে মুগদা। 5 ময়মনসিংহ মেডিকেল, এটা নিয়ে ইস্যু হতে পারে। যাদের বাড়ি ময়মনসিংহ তাদের পাশে থাকবে ময়মনসিংহ, যাদের বাড়ি চিটাগাং তারা চিটাগাং মেডিকেল চয়েস করবা, চিটাগাং। যাদের বাড়ি রাজশাহী, কোনো সন্দেহ নাই এই সবগুলা মেডিকেল সেম লেভেলের, তারা রাজশাহী চয়েস করবা। এখানে 5-এ কোনটা চয়েস করবা সেটা সম্পূর্ণ এই এলাকায় তোমাদের কার কেমন বাসা। দিজ আর টপ 7 এইটা। এরপরে যাদের বাড়ি উত্তরবঙ্গ, এই টপ 7 এর পরে যাদের বাড়ি উত্তরবঙ্গ, উত্তরবঙ্গিয়া যারা, এই টপ 7 এর পরেই তুমি চয়েস করবা বগুড়া, রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গের বাকি যে মেডিকেল কলেজগুলো আছে তুমি চাইলে সেগুলো সিলেক্ট করতে পারো। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই 3টা দিবা, তারপরে আবার ভালো মেডিকেল গুলা দিবা, যেমন বরিশাল, খুলনা, বোঝাতে পেরেছি? সিলেট। যাদের বাড়ি উত্তরবঙ্গ আমি তাদেরকে বলবো যে এই মেডিকেল কলেজগুলোকে আগে দেওয়ার জন্য। একই কথা
একই কথা বাকিদের জন্য প্রযোজ্য, যাদের বাড়ি বরিশাল। এইগুলার পরেই তোমার এই মেডিকেল গুলো দেওয়ার পরে তুমি তোমার চয়েস অনুসারে প্রত্যেকটা তুমি মুভ করবা। বুঝাতে পারলাম? ওকে, ঠিক আছে, দ্যাটস ফাইন। এই তো ভাই, এফআরবি তে মেডিকেল কি কাভার হবে? নো মানে না, প্রশ্নই আসে না। কোথায় এফআরবি, কোথায় মেডিকেল? এফআরবি একটা রিভিশন কোর্স, কোথায় মেডিকেল? 1 লক্ষ বাচ্চা পরীক্ষা দিবে, মাত্র 5,000 জন চান্স পাবে, কি বলো? কোথায়? প্রশ্নই আসে না। আমরা কখনোই বলিনি যে এফআরবি পড়লে মেডিকেল কাভার হয়ে যাবে, নেভার এভার। তোমাকে অবশ্যই মেডিকেলের জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে ভাইয়া, কোচিং মার্কসের জন্য বাসা থেকে প্রেশার দিচ্ছে, তাই ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কান্নাকাটি করে পড়া হয় না, সারাদিন পড়ি তাও বাসায় প্রেশারে মার্কসের জন্য হতাশ। এখন কি করব? এখন একটাই কাজ, পড়তে থাকা, আর কোনো কাজ নাই। তুমি এখন পড়তে থাকবা, হতাশ হবা, আমরা সবাই প্রতি মুহূর্তে হতাশ হই, কিন্তু যারা লেগে থাকে তারাই বিজয়ী হয়। তোমাকে অবশ্যই লেগে থাকতে হবে, যারা লেগে থাকে তারাই দিন শেষে উইনার, তাদেরকেই বিজয়ী হতে, তারাই বিজয়ী হয় যারা শেষ পর্যন্ত লেগে থাকে, ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে আমরা, ভাইয়া আবেদন কি মোবাইল ফোন দিয়ে করা যাবে নাকি কম্পিউটার? অবশ্যই কম্পিউটার। মোবাইল ফোন দিয়ে করা গেলেও করবা না, ভুল ভ্রান্তি ছোট জায়গায় দেখতে ভুল হয়ে যায়, যদি কম্পিউটার দিয়ে করবা। ঠিক আছে, ইমপ্রুভমেন্ট এলাও কিনা? হ্যাঁ, ইমপ্রুভমেন্ট এলাও, ইমপ্রুভমেন্ট তো এলাও, অবশ্যই ইমপ্রুভমেন্ট এলাও। ইমপ্রুভমেন্ট মানে তুমি ফার্স্ট টাইমার এবং লাস্ট টাইমার, তোমার এটা ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবে এবং এটাই তোমার লাস্ট টাইমার, তোমার মার্ক কাটবে না। ওকে, তো আমরা তাহলে আজকের মতো পুরোটা আলোচনা করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে, উত্তরবঙ্গে এগুলোর পরে ডেন্টাল কিভাবে দিব? ডেন্টালে ঢাকা ডেন্টালের পরে উত্তরগুলো রংপুর ডেন্টাল চয়েস করবা। যারা উত্তরবঙ্গের তারা ঢাকা ডেন্টালের পরে রংপুর ডেন্টাল চয়েস করবা। কারণ কেন আমি এটা এভাবে বলছি, কারণ আমার অভিজ্ঞতা বলে সকল উত্তরবঙ্গের লোকজন যেখানেই চান্স পাক, ফরিদপুরে চান্স পাক, সাতক্ষীরায় চান্স পাক, তারপরে ওই কুমিল্লায় চান্স পাক, ওরা ঘুরে ফিরে হয় বগুড়ায় চলে আসে, না হলে রংপুরে চলে আসে, না হলে দিনাজপুরে চলে আসে মাইগ্রেট করে। যদি নিচের গুলায় চান্স পায় তাহলে তো মাইগ্রেট করে এগুলাতে আসে, আর যদি উপরের গুলাতে চান্স পায়, আমি তাও দেখেছি মানে নিচের গুলাতে মাইগ্রেট করে, এই 3 জায়গায় মাইগ্রেট করে আসতে। কারণ রংপুর বিভাগের লোকজন রংপুরে থাকতেই ভালোবাসে, রাজশাহী বিভাগের লোকজন রাজশাহীতে থাকতে ভালোবাসে, বরিশাল বিভাগের লোকজন বরিশালে থাকতে ভালোবাসে, চট্টগ্রাম বিভাগের লোকজন চট্টগ্রামে থাকতে ভালোবাসে। এই তো। তো যাই হোক, থ্যাংক ইউ ভাইয়া। চট্টগ্রামের জন্য একটা সেন্টারই দিবা কিনা? চট্টগ্রামের জন্য, আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন। চট্টগ্রামের জন্য টোটাল তো 17টা সেন্টার, চট্টগ্রামের জন্য একটা সেন্টার দিতে পারো। জাস্ট তোমার পাশে যে সেন্টারটা আছে সেটা সিলেক্ট করবা, চট্টগ্রামের একদম পাশে যে সেন্টারটা আছে সেইটা সিলেক্ট করা, মিনিমাম 2টা সিলেক্ট করাটা বুদ্ধিমানের কাজ, একদম রিস্ক নেওয়া ঠিক হবে না। চট্টগ্রামের জন্য যদিও চট্টগ্রামের জন্য তুমি চট্টগ্রাম দিয়েই পেয়ে যাবা, তারপরও রিস্ক না নেওয়ার জন্য চট্টগ্রাম, কোনো সন্দেহ নাই তুমি চট্টগ্রামই পেয়ে যাবা, একটা দিলে ওইটাই পেয়ে যাবা, আমি 100% শিওর পেয়ে যাবা। কিন্তু পাশে কুমিল্লাটা দিয়ে রাখতে পারো, যদি কোনো গড়বড় হয় রিস্ক ফ্রি থাকার জন্য এইটা দিয়ে রাখতে পারো। কথা ক্লিয়ার? একইভাবে রংপুরের লোকজন রংপুর মেডিকেল যেমন চয়েস করবা, দিনাজপুর মেডিকেলও চয়েস করবা। এখানে যে 4টা দিতেই হবে এটা ম্যান্ডেটরি না, তুমি এখানে 1টা 2টা 3টা 4টা যে কোনো কলেজ দিতে পারো, এটা হলো যে কোনো 4টা দিলেই হবে। বুঝাতে পারলাম? তো তুমি এটা যেটা তোমার কাছে সেই অনুসারে দিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ। শেষের দিকে বোধহয় ভিডিও একটু বাফার করেছে, এটা কেন করলো জানি না, এত এমবিপিএস এর ভিডিও তারপরে বাফার করলো। সো থ্যাংক ইউ। ছোট্ট ভাই বোনেরা, তোমাদের যাত্রা শুভ হোক। কালকে সবাই ফর্ম ফিল আপ করে জানিও, কারো কোনো অসুবিধা হলে আমাদের ডিসকাশন গ্রুপে, আমার ডিএমসি ডিমার্স গ্রুপে আমাকে ট্যাগ করে পোস্ট করো। আমি চেষ্টা করব, আই উইল বি অলওয়েজ দেয়ার। তো প্রিয় ভাই বোনেরা, আজকের মতো আমরা এখানে শেষ করছি। 1 ঘন্টা প্রায় হঠাৎ করে লাইভে আসলাম সার্কুলারটা পেয়েই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।